প্রাকৃতিকভাবে খাবারের মাধ্যমেই আমরা আমাদের শরীরের পুষ্টির চাহিদা মিটিয়ে থাকি। তবে আমাদের খাবারের সময়, নিয়মকানুন, রান্নাবান্নার নিয়ম, এরকম নানা পদ্ধতিগত ভুলের কারণে পুষ্টির চাহিদা মেটাতে গিয়ে আমরা অনেক ধরনের অপচয় করে ফেলি। আরোগ্য নিকেতনের আজকের বিষয়ের নামও আমরা দিয়েছি আমাদের অভ্যাস ও পুষ্টির অপচয়। এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে তিনজন স্বনামধন্য অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন সামিনা জামান কাজরি, পুষ্টিবিদ। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসেন, সাবেক জ্যেষ্ঠ বিজ্ঞানী, আইসিডিডিআরবি, স্বনামধন্য শিশু রোগ বিশেষজ্ঞ ও পুষ্টিবিদ। বর্তমানে আইসিডিডিআরবিতে তিনি কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। সঙ্গে আরও আছেন জাহিদা বেগম, বিভাগীয় প্রধান, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসেন আপনার কাছে জানতে চাই যে আইসিডিডিআরবি শুনলেই আমরা একটু নড়ে চড়ে বসি, আমরা একটু বিজ্ঞানসম্মত একটু সাহস পাই যে আসলে খাতা কলমে বা কোনো না কোনো গবেষণায় কিছু না কিছু আসলে আছে হয়তো। আমরা যে আমাদের বিষয়ের নাম দিয়েছি আমাদের অভ্যাস ও পুষ্টির অপচয়, এই অভ্যাসের সঙ্গে পুষ্টির অপচয়ের সম্পর্ক কেমন আপনার কাছে জানতে চাই। আমরা যে সমস্ত খাবার আমাদের খাই, আমরা সেই সবগুলো খাবারই পুষ্টি তো আছেই, কিন্তু হয়তো কিভাবে আমরা খাবো, কিভাবে সংরক্ষণ করব, এটার উপরে অনেক কিছু নির্ভর করে। সংরক্ষণ বেশি করতে যে বা র ম্যাটেরিয়ালস বা আমরা যেটা ক্ষেত থেকে খাবারটা তুলি, সেটাকে যখন আমরা মুখে খাবো, এই প্রসেসের ভিতরে সঠিক উপায় আমরা আসলে অনেক সময় করি না। একটা জাস্ট উদাহরণ যদি দেই, আমার সাথে যারা আমার সহ যারা আছেন তারা বলবেন, যেমন আমরা বিভিন্ন শাকসবজি যেগুলো খাচ্ছি সেগুলো হয়তো রান্না করার আগে ছোট ছোট করে কাটলাম, তারপরে ধুইলাম, কিন্তু আমরা আগে ধুয়ে নিলে তার ময়লাটাও যাবে, যদি কোনো প্রিজারভেটিভ এখন যেগুলো দেয় সেগুলো আগে পরিষ্কার করবে, তারপরে আমরা কাটব। এবং কাটার পর যত ছোট করব তার সারফেস এরিয়া বেড়ে যাবে, সেগুলো থেকে পুষ্টি হয়তো আরও বেরিয়ে গেল। তো আমরা খুব একটা ছোট করে কাটবো না, একটু বড় করেই কাটলাম এবং কাটার সাথে সাথেই হয়তো রান্না করলাম, তখন আমার এর পুষ্টিগুলো আমরা হয়তো ঠিক মতো। কিন্তু বাংলাদেশে আসলে কি দেখা যায় যে আমরা তো মানে কাটার পরে ধুই, এই অভ্যাসটা কেমন? এটা আমাদের ভুল অভ্যাস কিনা? এটা অবশ্যই ভুল অভ্যাস। আমরা সব কিছু আগে ধুয়ে নিব, তারপরে কাটবো। তাইলে তো অনেক শাকসবজি আছে, ফলমূল আছে, সেগুলোর যে মিনারেল এবং ভিটামিন মেইনলি এগুলো আমরা পাই, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু বেশি তাপ দিলে সেগুলো সব নষ্ট হয়ে যাবে। এগুলো হয়তো আমাদের খাদ্যের ডাইজেশন বা পরিপাক ক্রিয়াকে সহায়তা করার জন্যে কিছু তাপ দেওয়া দরকার, কিন্তু সেই তাপটা অতিরিক্ত মাত্রায় দিলেই নষ্ট হবে। সেজন্য আমরা কিছু জিনিস হয়তো সালাদ আকারে কাঁচা করে খাবো, কিছু হয়তো পরিমিত হিট দিব, ওভার হিটও করব না। এ ব্যাপারে আমার যারা সাথে আছেন ওনারা আরও। আমি এটা যেহেতু রান্নাবান্নার প্রসঙ্গ আসলাম, জাহিদা বেগম আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা যেহেতু ট্রেনিং দেন ইনস্টিটিউটের, আপনি বিভাগীয় প্রধান হিসেবে আছেন একটি বিভাগের, এই রান্নাবান্নার বিষয়টা কি আসলে আপনারা যখন প্রশিক্ষণ দেন এটার কোনো নিয়মকানুন আছে বা আপনারা শেখানোর ক্ষেত্রে এই বিষয়টি আসে কিনা? ডেফিনেটলি আমরা যখন পড়াই, কারণ কি এই মেথডটাই কিন্তু আসলে ফুলফিল করে যে আপনি মানে আমরা তো আসলে খাচ্ছি সবাই, আমরা মনে করছি যে খেয়েছি, আমি তো সব পুষ্টি পেয়ে গেছি, কিন্তু যদি সঠিকভাবে রান্না না করা হয় আসলে বেসিক্যালি টোটাল পুষ্টিটাই কিন্তু লস। মানে যা খাচ্ছি টোটালটাই লস হচ্ছে। অনেক কিছু কিনছি, যেমন আমাদের দেখা যায় যে বাসা বাড়িতে যেটা হয় যে মাছ যখন রান্না করে একবার ভাজছে, তারপরে আবার তরকারির সাথে দিচ্ছে, ম্যাক্সিমাম সময় যেটা বলে কারি, তো করতে করতে না ফিশটা কিন্তু ওভার কুক হয়ে যায়। আচ্ছা, তার মানে কিন্তু আমরা প্রোটিনটা লস করে ফেলছি। যেমন ডিমটা দেখেন সিদ্ধ করে, ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করছে দেখবেন ভিতরটা কিন্তু কি হয়ে যায়, একটা ব্লু কালার চলে আসে। তার মানে ওই যে আমরা যে ডিমটা খাওয়ার কথা ছিল প্রোটিন সহ, যেটা বলছিলাম যে ডিম খাও, অন্য কিছু না পেলেও ডিমটা অনেকে, ম্যাক্সিমাম কিন্তু হোস্টেলগুলোতে দেখবেন অন্য কিছু খেলে না ছেলেপিলারা একটা ডিম সিদ্ধ করে খায়, কিন্তু দেখা যায় যখন ওই যে সিদ্ধ করছে ওভার কুক করে ফেলছে। এই ওভার কুকটাই কিন্তু অনেক বেশি মানে যেটা হেলথের জন্য। কিন্তু এমনিতেও আপনার সেদ্ধ ডিমটা মানে ভাজির থেকে বেশি উপকারী যেটা বলা হয়, এটা তো সত্য? বেসিক্যালি এটা 100% নট, কারণ কি আপনার হেলথটা কেমন,
ধরেন একটা যদি আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে, ধরেন আপনার হয়তো ফ্যাটটা নিতে পারছে না, সেক্ষেত্রে হয়তো আমরা বলবো যে না ঠিক আছে আপনি পোচ করে খান, অর্থাৎ ওয়াটারে কুকিং করে খান, তারপর হয়তো বয়েল করে খাবেন। কিন্তু দেখা যাচ্ছে যে না তার কোনো হেলথ ইস্যু নাই, সেক্ষেত্রে যদি সে ফ্রাইডে খায়, অর্থাৎ তেলটা, কারণ ফ্যাটও তো কিন্তু আপনার জন্য জরুরি, তার মানে আপনার এনার্জি তো দরকার আপনার কাজ করে। অনেকে মনে করে, অনেকেই যেটা করে যে আমি স্লিম থাকতে চাই, ফ্যাট সব বাদ দিয়ে দিলাম, বাট ইউ ক্যান নট ওয়ার্ক না, কাজের জন্য তো আপনার ফ্যাট দরকার। তো সেই ক্ষেত্রে ফ্রাইড করেও খেতে পারে। তো এই যে কুকিংগুলো ধরেন বয়লিংয়ে একটা বিষয় থাকে যে কখন কোন জিনিসগুলো বয়লিং করে, ধরেন আপনি যদি ভেজিটেবলসগুলো না, কিন্তু আমি বলছি যে ট্রেনিং এ আপনারা যখন শেখান তখন কতটুকু করবে এটার কোনো প্যারামিটার আছে, কিভাবে একদম বুঝবে? 100% আচ্ছা, এটাও আছে। টোটালি আমরা শেখাই। যেমন ধরেন ভেজিটেবলস এর ক্ষেত্রে যেগুলো আমরা বলি যে গাজর, ধরেন পেঁপে 3 থেকে 4 মিনিট বলি যে বয়লিং, তারপর ধরেন বরবটি 1 থেকে 1.5 মিনিট বলি, যেটা হয়তো কখনোই হয় না। আলু ফুল বয়েল করার কথা বলি, তো এখন অনেক সময় দেখা যায় না আমরা, কিন্তু এগুলো যখন মিক্স হয়ে যায় তিনটা, এই যে এটা এখন বলছি, এটা দেখেন যেটা হচ্ছে যে আমাদের বাসা বাড়িতে সবাই যেন যেটা করে যে রান্না করছে, আলুটা কিন্তু মাস্ট, স্পেশালি আমাদের দেশে। হ্যাঁ, তো আলুটা সিদ্ধ হচ্ছে তত কিন্তু 15 মিনিটস গন। এই যে আমি বললাম 3 থেকে 4 মিনিট আপনি কুক করবেন, তার মানে আপনি টোটাল পুষ্টিটা লস করছেন, বিকজ আমরা বারবার কি দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো এই ক্ষেত্রে যেটা করা যায়, আলু অবশ্যই ডেফিনেটলি আপনি ইউজ করবেন। তো সেই ক্ষেত্রে সবচেয়ে পুষ্টিটা যদি রাখতে চাই, সে যদি ওভার কুক না করতে চাই, আলুটা আমরা আলাদা করে সিদ্ধ করে অ্যাজ আমাদের কার্বোহাইড্রেটটা পেলাম, সো সেই ক্ষেত্রে সেভাবে আমরা অ্যাড করতে পারি। অথবা হালকা একটু, অনেকে মনে করে যে আলু সিদ্ধ করলে হয়তো মজাটা পাবে না, হালকা একটু অয়েলের মধ্যে হালকা একটুখানি ফ্রাই করে দিয়ে দিতে পারি। তো ওইভাবে কিন্তু আমরা কুকিংটা আগাতে পারি। আমি যেহেতু পুষ্টিবিদ আমাদের কাছে আছেন, জি, আমি একটু এখানে আপার সাথে একটু যোগ করে, হ্যাঁ, সেটা হচ্ছে আপা আপনারা কিন্তু বলেন যে কালার, ভেজিটেবলসের কালার যতটা হচ্ছে ওই গ্রিনটা গ্রিন থাকবে, অরেঞ্জটা অরেঞ্জ থাকবে, তার মানে তত পরিমাণ নিউট্রিয়েন্টস এর মধ্যে মানে যোগ থাকবে, মানে অক্ষত থেকে গেছে, অপচয় হচ্ছে না। যত এটা কালার চেঞ্জেস হচ্ছে, মানে আমরা কি বলি কোন একটা ফুডের স্ট্রাকচারাল চেঞ্জেস মানেই হচ্ছে সেটা হচ্ছে তার যে স্বাভাবিক বৈশিষ্ট্য হারিয়ে ফেলছে, তার যে গুণাবলী ছিল সেটা সে হারিয়ে ফেলছে। যেটা আপা বলছিলেন যে ডিম ওভার হিট করে যেটা আমরা বয়েল করলে কি হবে, প্রোটিনটা ডিনেচার্ড হয়ে যাবে এবং তখন প্রোটিনের যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের যে বেনিফিটস পাওয়ার কথা ছিল সেটা পাচ্ছে না। আচ্ছা, আপা কিন্তু আরেকটা খুব সুন্দর কথা বলেছেন যে ভাজি খারাপ না বয়েল খারাপ, এটা আসলে ডিপেন্ড করে কে খাচ্ছে। অবশ্যই শিশুদের জন্য কিন্তু আগে যেটা ডক্টররা বলতেন, স্যাররা আরো ভালো বলতে পারবেন, যে পানি পোচ ইনিশিয়ালি শুরুর জন্য, এখন কিন্তু বলা হয় যে এতে অবশ্যই একটু তেল অ্যাড করতে হবে, কারণ ওর মধ্যে প্রচুর ফ্যাট সলিউবল ভিটামিন আছে, ভিটামিন এ ডি ই কে। এটা যদি আপনি একটু ফ্যাট অ্যাড না করেন তাহলে আসলে কিন্তু ওটা তার শরীরে অ্যাবজর্ব করলো না। তো পুষ্টিবিদ হিসেবে এখানে যেটা আমি ফিল করি যে আসলে আমরা সবসময় বলার চেষ্টা করি নিউট্রিয়েন্টের ম্যাচিংও একটা বিষয়, নিউট্রিয়েন্ট ক্লাস একটা বিষয় আছে। এই ম্যাচিং এবং ক্লাসটা আপনি কিভাবে, মানে আমি জানাতে চাই দর্শকদের, আপনি একটু বলেন। সো সবজির ক্ষেত্রে আসি, যে আমাদের প্রথম হচ্ছে যে ভেজিটেবলটা কুকিং প্রসেসটা নিয়ে আপা এবং স্যার দুজনেই বললেন কতটা অক্ষত রেখে করা যায়। সেকেন্ড হচ্ছে আমি যে আমার গ্রিন লিফি ভেজিটেবলে প্রচুর আয়রন আছে, যেগুলো আমাদের এখন পুঁই শাক, পালং শাক, বিনস আমরা দেখছি, এতে কিন্তু প্রচুর আয়রন আছে, বাট সেই আয়রনটা কেন আমার শরীরে প্রপারলি অ্যাবজর্ব হচ্ছে না, বিকজ আমি ভিটামিন সি নিচ্ছি না। সো আয়রন আর ভিটামিন সির মধ্যে কিন্তু একটা কানেক্টিভিটি আছে, যেটা হচ্ছে আমার শরীরে আয়রন অ্যাবজর্পশনের জন্য হেল্প করে। আমরা বলি সিটা কি একই সঙ্গে নাকি আলাদা করে সি নিতে হবে? আমরা বলি মিলের সাথে। সো মিলের সাথে যখন আপনি গ্রিন লিফি ভেজিটেবলস খাচ্ছেন তখন অবশ্যই আপনি লেবু চিপে খেতে পারেন, অথবা লেবুটাকে একটু হালকা ওয়ার্ম পানিতে আপনি হচ্ছে দিয়ে সেই পানিটা খেলে আপনার যে খাওয়ার পরে বা সাথের পানিটা, সেটাও আপনার জন্য খুবই হচ্ছে ফ্রুটফুল হয়। এবং এই ওয়েদারে, বাংলাদেশের এখন যে ওয়েদারটা ঠান্ডা পড়া শুরু হয়েছে, কোথাও গভীর শীত, কোথাও হালকা শীত, আমরা কিন্তু পানিটাকে পুষ্টিবিদরা এবং যারা হচ্ছে ডক্টর হিসেবে সাজেস্ট করে আমরা বলি যে স্বাভাবিক টেম্পারেচারে, রুম টেম্পারেচারে পানিটার চেয়ে বেটার একটু ওয়ার্ম পানি খাওয়া, এবং ওটার সাথে লেবু মিশিয়ে নেওয়াটা অনেক বেটার। আমি আমার এই দুই ম্যাডামের কথার সাথে একটু অ্যাড করি, যেমন জায়দা আপা বলার সময় বলেছিল যে ডিম নিয়ে একটা কথা বলে, জি জি, আমাদের যারা যুবক ভাইরা আছে বিশেষ করে তারা দেখেন, আমি আপনার সামনে জলজন্ত একজন আরো যুবক যারা আছে, আমরাও ছোটবেলা দেখেছি যে একটু ব্যায়াম করে শরীর ভালো রাখার জন্য, তারপরে তারা কাঁচা ডিম খায়। তো এখানে দুইটা জিনিস, যে ডিমটা হচ্ছে একদম খুব
হাই কোয়ালিটি বেস্ট একটা প্রোটিন যেটা আমাদের শরীরে লাগবেই, কিন্তু সেই প্রোটিনটা যে আকারে ডিমের ভিতরে আছে এটা যদি আমি খাই আমার শরীরে অ্যাবজর্পশন হবে না। আচ্ছা, কিছুটুক হিট দিতে হবে, তখন সে অ্যাপ্রোপ্রিয়েট ফর আওয়ার আপনার বডির জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে আর কি। আরেকটা হলো যে ডিম আমরা যে বাজার থেকে কিনছি, হাঁসের ডিমই হোক মুরগির ডিমই হোক, এর গা দিয়ে জীবাণু লেগে থাকে অনেক। তার ভিতরে একটা নাম করা জীবাণু হচ্ছে স্যালমোনেলা। আমাদের যে টাইফয়েড হয় এটার একটা বিরাট কারণ, টাইফয়েড প্যারাটাইফয়েড। আচ্ছা। আমরা অবশ্যই ডিম কিনে ভালোভাবে ধুবো, ধুয়ে তারপরে এটা রেখে দিব, তারপরে যেই ডিমই কিনি না কেন, যে ডিমই কিনি আমাদের ধুইতে সাধারণ পানিতে ধুবো আর কি। সাধারণ একটু সাবান পানিতেও হয়, কিন্তু না হলে সাধারণ পানিতে অনেকবার ধোয়া, না হলে কিন্তু যেই ধোয়ার অভ্যাসটা আমাদের নাই, একদমই নাই, আচ্ছা। একদমই নাই। এবং যেটা হচ্ছে কি যে আমরা অনেক সময় না বাজার থেকে আনার পরে আমরা ফ্রিজে রেখে দিই, তো ওটা থেকে কিন্তু ব্যাকটেরিয়াগুলো, যেটা স্যালমোনেলা ব্যাকটেরিয়া, যেটা 1 থেকে 72 ঘন্টার মধ্যে, এবং ডিমের কিন্তু বিভিন্ন জিনিসের যে স্মেল আছে এটা অ্যাবজর্ব ক্ষমতা কিন্তু অনেক বেশি। আরেকটা যেটা অ্যাড করতে চাই স্যার এর সাথে, সেটা হচ্ছে যে আমরা যখন মুরগিটা করি, মুরগিটার মধ্যেও কিন্তু স্যালমোনেলা ব্যাকটেরিয়া আছে, তাই না স্যার? তো মুরগিটা কিন্তু আমরা যখন রান্না করব সেটা কিন্তু ফুল কুক করতে হবে। মানে অনেক সময় না আপনারা দেখবেন যে আমরা যখন রেস্টুরেন্ট বা ইয়েতে যাই, দেখবেন ফ্রাইড চিকেনটা খাচ্ছি, খাওয়ার পরে একটা ব্লাড একটু বেরোচ্ছে, হ্যাঁ, ইয়েস, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হেলথ। মানে এটা যে থেকে যে কিরকম ক্ষতি হতে পারে আসলে এটা চিন্তা তাহলে মুরগি নিয়ে আসার পর আমরা কি করব বাসা আমরা বাড়িতে? হ্যাঁ, এই প্রসেসটা অনেকেই করে না, যেটা জি, please। যেহেতু আমি কুকিং এর হ্যাঁ, কাজ sure। করি, তো সেটা হচ্ছে যে আমরা যেটা করি যে মুরগিটাকে আনার পরে কেটে পরে ধুতে থাকি যতক্ষণ ব্লাড না যায়। অ্যাকচুয়ালি তো আপনি মুরগিটা আনার পরে স্কিনটা যদি ফেলে দেন, ডেফিনেটলি ফেলে দেবেন, যেহেতু অ্যানিম্যাল ফ্যাট থাকবে, সো এটা তো হেলথের জন্য ভালো না। তো এটা কিন্তু কাটার আগেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আচ্ছা, কাটার পরে যদি হয় না অনেকখানি ব্লাড থাকে, ওটাই কিন্তু অ্যাকচুয়ালি টেস্ট, ভিতরে তো কোনো ব্যাকটেরিয়া নাই। কিন্তু ময়লা যে থাকে বা ওই না, আমরা যেটা করব জাস্ট, হ্যাঁ, এটার ক্ষেত্রে যেটা করতে হবে আরো বেশি সচেতন হতে বলে 4 টুকরো করেন বা 2 টুকরো করেন, করে ছোট টুকরো না করে, হ্যাঁ 2 টুকরো করে তারপরে ভালো করে ক্লিন করেন। কিন্তু কাটার পরে আধা ঘন্টা ধরে পানির মধ্যে দিচ্ছেন আর আচ্ছা, ধুচ্ছেন, মানে এটা ওটা গোশতের ক্ষেত্রেও? হ্যাঁ, মাংসের ক্ষেত্রে ডেফিনেটলি। এবং আরেকটা যেটা হচ্ছে যে 100% মানে চিকেন এবং টার্কি ফুললি কুক করতে হবে, নট দ্যাট ওভার কুক। মানে কুক এই কুক এবং ওভার কুকের আপনি টাইমিং কি বা কিভাবে? এমন ধরেন যেন আমরা যেটা বলি চিকেনের ক্ষেত্রে 45 মিনিট, যেহেতু ব্রয়লার মুরগি ম্যাক্সিমাম ইউজ করে, এবং মাটন এবং ইয়ের ক্ষেত্রে যেটা বিফের ক্ষেত্রে 1.5 আওয়ার্স, মানে 1.5 ঘন্টার মতো। তো এই টাইমিংগুলো কি এখন কিন্তু বেশি ছোট পিস করা যাবে না আর কি, না, মানে বেশি ছোট পিস করলে কোনো সমস্যা নাই, কিন্তু তারপরে ধোয়া যাবে না যেটা বলছেন। হ্যাঁ, আমি যেটা বলছি যে একদম কাটার পরে আমরা হয় না যে যতক্ষণ পর্যন্ত ব্লাডে পানির থেকে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুচ্ছি, দ্যাট ইজ নট স্যার নেসেসারি। এখানে মনে হয় কিছু আপনি যোগ করতে চান। আমরা এখন আমাদের এই যে ফার্মে যে মুরগি জি স্যার। হয়, আমাদের প্রোডাকশন অনেক বেড়ে গেছে। জি স্যার। এখানে আমি 2টা জিনিস বলবো। আমরা যারা খাই ফার্মের মুরগির ক্ষেত্রে স্পেশালি, আমরা যেন কেউ স্কিনটা না খাই। রাইট। ও আচ্ছা, স্কিনটাতে জি অনেক ফ্যাট থাকে এবং এই ফ্যাটটা শরীরের জন্য ভালো না। স্যার এটা কি শুধু ফ্যাট কারণ, নাকি আমরা যে এখন বলি যে নানা ধরনের ওষুধ দিচ্ছি, অ্যান্টিবায়োটিক দিচ্ছি, এগুলোও আসলে কারণ? জি, আমি এটাও বলতে চাচ্ছিলাম যে যারা ফার্মার, যারা বা আমাদের এই মুরগি প্রতিপালন করে, তাদের প্রতি আমাদের খুব একটা রিকোয়েস্ট থাকবে, বিশেষ করে 2টা খাবারের। একটা হচ্ছে তাদের সব মুরগি বা মাছের যারা চাষ হয় যেখানে, ইভেন অ্যানিমেল গরু, তো এগুলাতে আমাদের ইনডাইরেক্টলি বা যাই হোক জানা মতে আমাদের আইসিডিডিআরবিরও কিছু গবেষণা আছে, তারা এদের অ্যান্টিবায়োটিক দেয়। তো অ্যান্টিবায়োটিক দেয় অ্যাজ এ মানে প্রিভেনশন হিসাবে। অ্যান্টিবায়োটিক দিলে ওই মুরগি বা ওই গরুটার অসুখ হবে না, তো যে পুষ্টিটা সে খাবে তার সারা দৈনন্দিন তার যে চলাফেরা আছে এবং তার গ্রোথের জন্য কাজ করবে। সেজন্য আগেই তারা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, কারণ একটা যদি ইনফেকশন হয়, তো আমি যে পুষ্টিটা খেলাম ইনফেকশনের সাথে ফাইট করার জন্য কিছু পুষ্টি আবার চলে যাবে, তাহলে ওইটা যাতে অ্যাড হয়, তার গ্রোথ বাড়ে, কিন্তু তার জন্য যে ক্ষতি হয়ে গেল। আমি যে মুরগি খাচ্ছি, ইভেন ডিম খাচ্ছি, মাছ খাচ্ছি, গরুর মাংস খাচ্ছি, তার সবগুলোর ভিতরে অ্যান্টিবায়োটিক। সেই অ্যান্টিবায়োটিকটা আমার শরীর তো ইনডাইরেক্টলি যাচ্ছে, তারপরে অন্য জীবাণু যখন আমাকে আক্রমণ করছে, তো অ্যান্টিবায়োটিকটা ওই জীবাণু নেচারে ওই অ্যান্টিবায়োটিকটা আগেই দেখে ফেলেছে, তো তাকে দেখে আর ভয় পায় না।
তার মানে শরীরে যে আমি যখন মনে করছি যে এই জীবাণুর জন্য এই অ্যান্টিবায়োটিক দিব, কাজ করবে না, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আর অনেক। কিন্তু স্যার মানে এটা তো একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ইস্যু আছে, কিন্তু আপনি আগে যেটা বলছিলেন আপার সূত্র ধরে, জি জি, সেখানে মেসেজটা আরেকটা মেসেজ হচ্ছে এদের কিছু স্টেরয়েডও দেয় কিছু কিছু জায়গায়, বিশেষ করে কোরবানি ঈদ যে মানে আপনি ফার্মারদেরকে বলছেন তারা যাতে এগুলো ব্যবহার না করে, এগুলো না দেয়। আরেকটা হচ্ছে যে এই ফার্মের মুরগির আমরা যেটা বলবো যে ফার্মের মুরগির যে সমস্ত খাবার খায় সবগুলাই হয়তো মানে আপ টু দ্য মার্ক খায় না, তো কিছু খাবারের যে টক্সিন এবং খারাপ জিনিস সেটা মুরগির লিভারের ভিতরে থাকে। আচ্ছা, তো আমরা বলবো ফার্মের মুরগির ক্ষেত্রে বিশেষ করে যদি কারো শরীর স্বাস্থ্য একটু ভালোই থাকে, সে দৈনন্দিন কাজে মিট খাচ্ছে, তাহলে মুরগির লিভারটা, ফার্মের মুরগির লিভার হয়তো একটু অ্যাভয়েড করতে পারে। শুধু ফার্মের স্যার, এখন দেশি মুরগি যে উৎপাদন করা হচ্ছে তাকে খাওয়ানো কিন্তু হচ্ছে কম প্রযোজ্য, কম প্রযোজ্য। ফার্মের মুরগির ক্ষেত্রে বেশি। স্যার একই সাথে আরেকটা, এটা আমি জানি না ভুল না সঠিক ধারণা, যে মানুষের একটু ইচ্ছা করে না যে ওই যে গোশত খাওয়ার পরে হাড়টা চিবিয়ে যে একটু ভেতরে যে ক্যালসিয়াম আমরা আসলে বলে থাকি, আমি জানি না এটার কি নাম, সেখানে অ্যান্টিবায়োটিক এসে স্টোরেজ হয় এটি, এবং হেভি মেটাল কিছু আমরা যে মিনারেল বলি তার ভিতরে কিছু হেভি মেটাল থাকে, সেগুলাও ওই বনের ভিতরে। তার মানে এই হাড় আমরা খেতে যাব না। এখন আমরা ঢালাও ভাবে হয়তো ভয় পেয়ে বলবো যে খাওয়া যাবে না, আর যদি সেই আমার ফার্মার যদি ঠিক মতো তৈরি করে তাহলে কিন্তু আমি লিভারও খেতে পারবো, হাড়ও খেতে পারবো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। সামিনা জামান কাজরি, আপনার কাছে জানতে চাই যে আমাদের যে 3 বেলা খাবার অভ্যাস, মূলত আপনি বলতে পারেন যে দেশের বেশিরভাগ মানুষ আসলে তাই করে, এবং অনেক জায়গায় বলা হয় পুষ্টিবিদ বা আপনারাই হয়তো বলছেন যে না এটাকে মিলটাকে বাড়ানো বা নানান রকম বলছেন। এই যে আমার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, আপনি কি খুব শর্টে একটা বলতে পারেন যে আমরা আসলে খাবারের মিলগুলোকে কত ভাগে ভাগ করতে পারি? সারাদিনের খাবারে আসলে মেইন মিল যেটা বলি আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন অনুযায়ী ইটস ট্রু, এটা 3টা মিল, 3টা মেইন মিল। বাট সেখানে কিন্তু কথা আছে যে মিড মিল বলে একটা কথা আছে। সকালে ব্রেকফাস্ট, যেটা আমরা সারা রাত না খেয়ে থাকার পরে ফাস্টিংটাকে হচ্ছে ব্রেক করার জন্য আমরা ব্রেকফাস্ট বা সকালে নাস্তা করছি। দুপুরের খাবার, রাতের খাবার আমরা যদি আমাদের বাংলাদেশে ট্র্যাডিশনালি দেখি 7টায় আমরা ব্রেকফাস্ট করে ফেলি, 7টা থেকে 7:30, যারা স্কুল কলেজ হাউসওয়াইফরাও যেহেতু ছেলে মেয়ের সাথে বের হচ্ছেন সো ওনারাও খেয়ে ফেলছেন। এরপরে আমাদের লাঞ্চ টাইমটা কিন্তু বাংলাদেশে ট্র্যাডিশনালি একটু ডিলেইড হয়ে যায়, যেটা যদি আপনি বাইরের কালচারে যারা দেখেছেন যে ইউরোপ অথবা আমেরিকায় কিন্তু ওরা 12টার সময় লাঞ্চ করে, আমাদের সেটা কিন্তু ডিলেইড, আমাদের 1:30টার আগে 1:30-র আগে বোধহয় আমরা কেউই হচ্ছে জেনারেলি লাঞ্চ করে 2টা-2:30 বেজে যায়। সো তার মানে আপনি গ্যাপটা চিন্তা করেন, 7টা থেকে 2টা একটা অনেক বড় গ্যাপ তৈরি হচ্ছে। আবার সকালে 7টাও আমরা আইডিয়ালি 7টায় করি না, হ্যাঁ মানে এটাই অনেক সময় করছি, অনেক সময় করছি না, অনেক সময়। কিন্তু যদি কেউ এদিকে 9টায় করে ওদিকে 1:30টায় 2টায় করে, সেটাই আপনাকে টাইমলাইনটা ঠিক করতে হবে যে কতটুকু গ্যাপ হচ্ছে আইডিয়াল। রাতের খাবারটা আবার আমাদের সেই 2টা থেকে আমরা যদি রাতের নর্মাল খাবার চিন্তা করি, খুব স্বাভাবিকভাবে 9টার আগে কেউ খাচ্ছে না, 7 ঘন্টা, 2টা থেকে 9টা এটা 7 ঘন্টা। সো এই জায়গাটাই WHO বা আমাদের যে এখন যেই সমস্ত যে গভর্নমেন্ট পলিসিগুলো হচ্ছে সেখানে কিন্তু খুব সুন্দর করে বলা হয়েছে 2টা আমরা বলছি হেলদি স্ন্যাক্স, স্বাস্থ্যকর নাস্তা খেতে হবে আপনাকে। কেন খেতে হবে? কারণ এটা হচ্ছে ব্রিজ তৈরি করছে, কানেক্টিভিটি তৈরি করছে, আপনার ডাইজেশন আর অ্যাবজর্পশনের যে সাইকেলটাকে এটাকে রেগুলেট করছে, সমস্ত এনজাইম হরমোন সিক্রেশনের ওই সাইকেলটাকে রেগুলেট করছে, এবং অ্যাক্টিভ থাকা, একই সাথে আপনি ওভার ফিডিংও করছেন না, আন্ডার ফিডিংও করছেন না, এই জিনিসটাকে হচ্ছে রেগুলেট করছে। আচ্ছা, সো আমাদের কালচারে ঠিকই আছে আমরা 3টা মিল খাবো আপনার অ্যাভেলেবিলিটি অনুযায়ী এবং অ্যাফোর্ডেবিলিটি অনুযায়ী। এখানে আরেকটা কথা আসে যে খাবার মানেই হচ্ছে এখন এক্সপেন্সিভ, কিন্তু ঘটনা কিন্তু তা না। আমরা আসলে জানছি কতটুকু আর প্র্যাকটিস করছি কতটুকু। জানি অনেক যে খাবার কিনতে গেলে টাকা লাগছে, কিন্তু একটু যদি জেনে আসলে প্র্যাকটিস করতে যাই তাহলে কিন্তু অনেক টাকা লাগছে না। সকালের নাস্তা আর দুপুরের খাবারের মধ্যে একজন রিকশাওয়ালাও কিন্তু একটা কলা কিনে খেতে পারেন, যেটা উনি হয়তো 2টা বিড়ি খাচ্ছেন অথবা একটা তামাকের বা পানের হচ্ছে টান দিচ্ছেন, যেটা হয়তো তাকে নিউট্রিশন দিচ্ছে না, আরও তার শরীরের জন্য ক্ষতিকর হচ্ছে। সেখানে একটা ছোট চাপা কলা, সবরি কলা যেটাই বলি আমি, এটা কিন্তু 7-8 টাকার মধ্যেও এখন এক্সপেন্সিভ হওয়ার পরেও পেয়ে যাচ্ছে সে। সো একটা ছোট কলা খেয়ে ফেলেন, মানে কলা হলেই হলো, রাইট। এবং আমরা বলি যে আমরা যারা অ্যাডাল্ট তাদের জন্য সারাদিনে
একটা ডিম, যদি না আপনার কোনো ফ্যাটি লিভার বা এই ধরনের অসুবিধা সমস্যা না থাকে, থাকে। একটা ডিম, একটা ফল এবং 2-3 কালারের সবজি। আপনার মিল খুব সিম্পল, টিপস চিন্তা করে এটাকে ম্যানেজ করলেই হবে। কারণ আমাদের স্টেপল ফুড ভাত অথবা রুটি আমরা খাই, আমরা হচ্ছে আমাদের মাছ এবং ডাল, যেটা থেকে আমরা যদি চিকেন নাও খাই, মুরগি না খাই, বিফ না খাই, তখন কিন্তু মাছ ডাল আমাদের প্রতিদিনের খাবারে থাকে, যেটা আপনাকে ভালো পরিমাণে আমিষ দিয়ে দিচ্ছে। বিভিন্ন বীজ জাতীয় সবজি খাই আমরা, যেগুলো আপনাকে কিন্তু, যেটা সিম, এখন আমরা সিম বরবটি যেগুলো বাজারে পাচ্ছি, এগুলো কিন্তু আপনাকে হচ্ছে প্রোটিনের কিছুটা হলেও চাহিদা ব্যাকআপ দিচ্ছে। বাট আপনার যেটা মেইন গ্যাপ থেকে যায় সেটা হচ্ছে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টসের, এবং সেটার জন্য ফুড লস একটা অনেক বড় কারণ, এবং হচ্ছে প্রসেসিংটা একটা অনেক বড় কারণ। আমরা একটা ওয়ার্ড বোধহয় এখন খুব বেশি বলি যে ফার্ম টু ফর্ক, যেখান থেকে চাষাবাদ হচ্ছে সেখান থেকে আমি যখন প্লেটে নিচ্ছি, আমি খাচ্ছি, এই পর্যন্ত এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাতেই অনেক পুষ্টি অপচয় হয়ে যাচ্ছে। একটা হচ্ছে আমার ফার্মার জানেন না যে আসলে পুষ্টিটাকে কিভাবে ধরে রাখতে হয়। আমি যখন বাসায় কিনে নিয়ে আসি কিভাবে প্রিজার্ভ করতে হয় সেটাও কিন্তু আমি জানি না। সেটা আমি স্পেশালি আপনার কাছে আবারও জানবো। আমি জাহিদা বেগম আপনার কাছে একটু আসতে চাই যে বাইরের যে খাবার অভ্যাস যে আমাদের বাড়ছে, আপনি দেখবেন যে উন্নত বিশ্বে হয়তো স্কুলের বাইরেই ফাস্টফুডের দোকান নেই, কিন্তু আমাদের এখানে খুব কমনলি আছে, বা এমনিও আমরা মনে করি যে 7 দিনে একদিন হয়তো খেতে হবে। এই রেস্টুরেন্টগুলোতে যে খাবারগুলো আমরা সাধারণত খাই, এখানে কোন ক্ষতিকর দিকটা মূলত থাকে? বেসিক্যালি যেটা হয় রেস্টুরেন্টগুলোতে ম্যাক্সিমাম যেটা দেখা যায় সেটা হচ্ছে প্রসেস ফুড ইউজ করে। যখনই আপনি প্রসেস ফুডে যাবেন তখনই কিন্তু আপনার বিরাট ধরনের হেলথ ইস্যু হয়ে যাবে। তো সেই জন্য আমরা যেটা বলি যে বাসার খাবারটা যতটা খাওয়া যায়, কারণ আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আপনার এই হাইজিন মেনটেন করাটা, কারণ আপনি একটা যখন মা, তখন কিন্তু সে চিন্তা করে যে আমার বাচ্চাটা কিভাবে কতটুকু সুস্থ থাকবে, আর যখন বাইরের ইয়েতে যায় যে আমি কতটুকু মানে আমার ব্যবসা কতটুকু আসবে। অনেক সময় দেখবেন যে টেস্টিং সল ইউজ করছে, হ্যাঁ প্রচুর টেস্টিং সস ইউজ করছে, কারণ ওটা দিলেই একটা আলাদা একটা টেস্ট আসে। হ্যাঁ, তারপর আবার দেখা যাচ্ছে যে একই তেল 3-4 বার করে ইউজ করছে। এখন আরেকটা যেটা আমি এখানে অ্যাড করি, যেমন দেখা যাচ্ছে কি আমরা যেটা যেমন ম্যায়োনিজের কথা যেটা বললেন, সেটা হচ্ছে যে ম্যায়োনিজটা হচ্ছে কোল্ড সস। এই সসটা কিন্তু গরম করার কথা না, কিন্তু আপনি যখন বলবেন যে সাবওয়ে স্যান্ডউইচ যখন দেয়, কিছুদিন আগে আমি একটা জায়গায় জাজ হিসেবে গিয়েছিলাম ফুডের কম্পিটিশনে, তো আমি যখন ফুডটা খাচ্ছি তখন এটার মধ্যে কিন্তু জাস্ট পাস্তা দিয়েছে, পাস্তাটার মধ্যে মেয়োনিজ দিয়ে চিজ দিয়ে বেক করেছে। তার মানে এটা আমার হেলথের জন্য একটা বড় একটা বাধা। আমি বললাম ভাই তুমি তো আমার 2-1 দিনের মধ্যে মেরে ফেলবা, কারণ তুমি মেয়োনিজটাকে সে কি করেছে, বেক করেছে। মেয়োনিজটা কিন্তু টোটালি একটা কোল্ড সস, এটা 1 থেকে 4 ডিগ্রির মধ্যে ফ্রিজে থাকার কথা। সেইটা যখন আপনি বেক করছেন, যেমন সাবওয়ে স্যান্ডউইচ যেগুলো এখন বাচ্চারা সব খায়, একটা ভিতরে বারবিকিউ সস টোটালি কি করে ককটেল সসটা দিয়ে বেক করে, যেটা কিন্তু হেলথের জন্য কখনো আমরা বলবো হ্যাঁ ঠিক আছে তুমি যদি দাও টমেটো সস বা আদার্স কোনো সস দিয়ে বেক করো, কিন্তু যেটা হয়েছে কি একটা ডিফারেন্ট টাইপ, সবাই যে মানে একই টাইপের অনেক ধরনের সস, প্লাস হচ্ছে কি অ্যালার্জিক বিষয়টা চিন্তা করে না। ধরেন যেটার মধ্যে ইচ্ছা মন চাচ্ছে একটু নাট দিয়ে দিচ্ছে, যেটার মধ্যে মনে হচ্ছে 3-4 মরকে, যেমন ধরেন ওয়েস্টার সসটা সেটা হচ্ছে ফিশে ইউজ করার কথা, সেটা দিয়ে দিচ্ছে হয়তো কিসের মধ্যে, বিভিন্ন ধরনের ধরেন ভেজিটেবলসে দিচ্ছে, বিভিন্ন ধরনের ইয়েতে দিচ্ছে, ধরেন সয়া সস যেটার মধ্যে লট অফ কি থাকে, সল্ট থাকে, কিছু না একটু মজা হবে তো একটু সয়া সস দিয়ে দিচ্ছে। এই যে যত তত সসের ব্যবহার, যত তত চিনির ব্যবহার, এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে টেস্টের সাথে চিনির একটা সম্পর্ক আছে কিনা এমনি ফুডের ক্ষেত্রে, যে আমরা ডেফিনেটলি একটু তো আছে, কিন্তু কথা হচ্ছে যে এই যে না জানার বিষয়টা, মানে আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি চাই আমার খাবারটা মজা হোক, আমি বাকিটা কিন্তু কিচ্ছু চিন্তা করি না। আমি মরে গেলেও আমার মানে স্বাদটা ঠিক করা লাগবে। স্যার একটু বলুন এই ব্যাপারে একটু অন্য পার্সপেক্টিভ বলি। আমরা যে পুষ্টি খাই এটা সবাই আমরা জানি যে যেগুলো আমাদের এনার্জি দেয়, যেমন কার্বোহাইড্রেট, ফ্যাট আর প্রোটিন, এগুলো তো লাগবেই, তার সাথে মিনারেল আর ভিটামিন আর পানি লাগবে, এই 6টা সবসময়, এই 6টা লাগবে। এখন একটা জিনিস দেখবেন যে যেই ফুডটা দেখতে সুন্দর, খেতে সুন্দর, এটা শরীরের জন্য খুব একটা ভালো না। যেমন যেগুলোর ভিতরে মিষ্টি বেশি খেতে ভালো লাগে, আর যেগুলোর ভিতরে ফ্যাট বেশি, আপনি পিৎজা খাবেন, লাজানিয়া খাবেন, এগুলো সব তো এসে গেছে আমাদের দেশে, অনেক ফ্যাট, এবং এগুলো শরীরের জন্য ভালো না। তো আমরা যখন ফ্যাট খাচ্ছি, ফ্যাটের সব রকমের ফ্যাট আমরা খাই, কিছু কিছু ফ্যাট অন্য খাবার থেকে তৈরি হয়, কিন্তু 2টা ফ্যাটি অ্যাসিড আছে, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বলি, এটা আমাদের শরীর তৈরি করতে পারে না, কিন্তু লাগবেই। যেমন আমরা শর্টকাটে বলি ওমেগা 3 আর ওমেগা 6,
তো কিন্তু দেখা যায় যে ওমেগা 3 যে সমস্ত আমরা বা মনে করেন যে মাছে বেশি থাকে আর কিছু উদ্ভিদজাত খাবারে বেশি থাকে, এগুলো একটু কম্পারেটিভলি একটু দাম বেশি। তো এই ফাস্ট ফুডের দোকানে তারা এমন তেল বিক্রি করে যার ভেতরে সস্তা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড নাই, এটা একটা সমস্যা। আবার একটু মচমচে থাকার জন্য আমরা বিশেষ করে এই যে রমজানের দিন আসতেছে একটু রিয়েলি তারা বলে না কিন্তু ইউজ পেট্রোল ডিজেল ইউজ করে, এটা ইউজ করলেই আপনার অনেক মচমচা থাকবে। আপনি সকাল 10টায় জিলাপি ভাজবেন, আসলেও করে, হ্যাঁ করে, এটা তো স্বীকার করবে না। এখন আরেকটা হলো যে যত ভাত একই তেল ইউজ করবেন, হয়তো কম্পারেটিভলি ভালো একটা তেল ইউজ করলেন, আপনি তো সয়াবিন তেল ইউজ করলেন, কিন্তু ওই হিট প্রসেসে এটা বলে রেন্সিফাইড হয়ে এই হাইড্রোজেন বন্ড একটা একটু টেকনিক্যাল টার্ম এসে গেল, এইটার সমস্যা হবে। আপনি বাইরে থেকে তেল কোনো সমস্যা নাই, কিন্তু এটা যখন শরীরে খেলাম তখন রক্তনালী দিয়ে যখন যাবে তার তখন রক্তনালীতে জমাট বাঁধার টেন্ডেন্সি বেড়ে যাবে। কিন্তু স্যার আমি খালি এক লাইনে জানতে চাই আপনার কাছে যে ওই তেল ফেলতে তো ঘরের লোকেরও খারাপ লাগে আর বাইরের লোক তো ব্যবসা করে, কিন্তু এই আপনারা কি এটা ফেলে দেন? না, আমার যেটা কথা হচ্ছে যে এটা রিইউজ করা যাবে কিভাবে? ওয়ান টাইম। হ্যাঁ, এখন আরেকটা খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে যে বার্নিং পয়েন্টে যেন অয়েলটা না যায়, এটা খেয়াল। যখনই আপনি ধরেন আমি তেলটা মানে দিচ্ছি, সেটার মানে হিটের মাত্রা কেমন? হ্যাঁ, হিটের মাত্রা যখন আমরা এখন ধরেন আমরা মেপে হয়তো বলতে পারি 196 ডিগ্রি হয়েছে, বাট নর্মাল যখন ঘরে করবে তখন সেটা কিন্তু করতে পারি যখন ধরেন একটুখানি ধুমা উঠেছে, আচ্ছা, হয় না যে তেলটা গরম হলে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যখন একটা কিছু দিবেন তেলটার মধ্যে দিবেন, তেলটার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ভেসে উঠবে, তার মানে আমার ওই মাত্রা পর্যন্ত আমার গরমটা হবে। কিন্তু যখনই আপনার একটু আগুন ধরে যাচ্ছে, তেলটা অনেক সময় ভাজতে ভাজতে হয় না যে আগুনের মতো একটু অনেক ধোঁয়া বের হচ্ছে, সেই মাত্রাটা মানে যেমন আমরা কড়াই গোশতের নাম দিয়ে একদম ধোঁয়া সহ নিয়ে এসে দিচ্ছি আর কি, ওই তাপমাত্রায় গিয়ে তেলটা যদি যায় সেটা কিন্তু ক্ষতি হবে। আমরা আসবো, আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। সামিনা জামান কাজরি, আপনার কাছে জানতে চাই এই যে আমাদের বিষয় যে আমরা দিয়েছি পুষ্টির অপচয়, এই অপচয় রোধ করার জন্য আমাদের এই সারা দিনে আমরা কেমন টেকনিক ব্যবহার করতে পারি পুষ্টির কথা মাথায় রেখে? আমরা তো আসলে এখন মাল্টিটাস্কার, সো আমরা বলি যে বাই বর্ণই একজন বাসায় ছেলে বা মেয়ে যারা আমরা বাবা বা মা হই তারা কিন্তু অনেক কিছু একসাথে ম্যানেজ করি। সো আপনার একটা খাবার মানে হচ্ছে কিন্তু শুধু রান্না খাবারটা টেবিলে দেখা মানে এর আগে অনেকগুলো কাজ ছিল। সো ঘরের কাজটাই বলি যে ওটাকে আমি বাজার করেছি, ওটাকে আমি সংরক্ষণ করেছি, ওটাকে আমি একটা টাইমে রান্না করেছি এবং রান্না করার পর সেটাকে কি ফ্রিজে রেখেছি নাকি আবার ওভারহিট করে আবার দিলাম, এই জিনিসটাকে আমাকে একটু মেনটেন করতে হবে। প্রথমেই বলছি যে আসলে নিউট্রিশন জিনিসটাকে আমরা যতটা খটোমটো মনে করি এরকম না মনে করে খুব সিম্পলি কিছু মনে রাখি। সিম্পলি এটাই যে আমার সারাদিনে 7টা মানে ফুড পিরামিডের 7টা জায়গা থেকে আমাকে খাবার খেতে হবে, আমাকে হচ্ছে ম্যাক্রোও খেতে হবে, মাইক্রোও খেতে হবে। তো এগুলো তো স্যার বলে ফেললেন। এর মধ্যে পানি এবং ফাইবার, এখন আমরা বলছি যে পানির গ্লাস 2 থেকে 2.5 লিটার পানি একজন স্বাভাবিক মানুষের নর্মালি সারাদিনে সব মিলিয়ে চা কফি মিলিয়েও খেতে হবে। আচ্ছা, এক্ষেত্রে এই কফির বিষয়টা আমি একটু পরে আপনার অ্যাড করব। তো সারাদিনে আমরা যদি চিন্তা করি যে আমরা যে ফুডটা কিনেছি সেই কেনার পরে প্রিজার্ভ করছি কীভাবে, এক্ষেত্রে ছোট্ট 2-3টা টিপস। সেটা হচ্ছে যে মশলাগুলো আমরা ফর্টিফাইড হিসেবে কিনি, যেমন আয়োডাইজড লবণ। একসময় আমাদের আয়োডিনের অনেক অভাব ছিল, যেটাকে আমরা বলছি অনেকটা ওভারকাম করেছি। বাট এই আয়োডাইজড লবণ যদি আমি একটা এয়ারটাইট ইয়েতে না রাখি, বয়েমে না রাখি বা প্যাকে না রাখি, তাহলে কিন্তু আয়োডিনটা যেটা আমরা বলছি উড়ে চলে যাচ্ছে। একইভাবে সেই লবণটা যখন আমি ইউজ করছি হচ্ছে রান্নাতে, সেটাও আমাকে খেয়াল করতে হবে যে আমি অনেকটা সময় যেন ঢাকনাটা না খুলে রান্না করি, অথবা মেইন লবণটা আমরা ঠিক খাবার রান্না হওয়ার আগে আগে যেটাতে আমি টেস্ট বুঝি যে হ্যাঁ লবণ হয়েছে ওই সময় দিই, শেষ সময় দেয়া। রাইট, শেষ সময়, মানে লবণটা যেন বেশি হিটেড হওয়ার সুযোগ না পায়, রাইট, আয়োডিনটা নষ্ট হয়ে যায়। এবং আমি যখন রান্না করব তখন ওই যে লবণের মুখটা খোলা রাখবো না, অবশ্যই সেটা লবণটা দিয়ে আমি মুখটাকে আটকে রাখবো। এই ছোট ছোট জিনিস, এটা খুলে রাখলেও কি তার গুণাগুণ নষ্ট হয়? এক্স্যাক্টলি, আয়োডিনটা উড়ে যাবে, দেখা যাবে না। ও আচ্ছা। সো আমরা আয়োডাইজ লবণ কিনছি, একটু খেয়াল করেন, আয়োডাইজ লবণ কিনছি শুধুমাত্র সংরক্ষণের অভাবে আমার ঘরের মানুষ সেই পাচ্ছে না, এটা একটা গেল। দেন হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করার বিষয়ে কিছু আছে, যেটা জাহিদ আপু একটু বলছিলেন যে
মাছ মাংস এক জায়গায় সংরক্ষণ করতে হবে, যেটা আমরা ডিপ ফ্রিজ বলি। আমরা মাছটা আর মাংসটা যতটা আলাদা রাখতে পারি বেটার। এখন আমরা অনেক কিছু প্রসেসড ফুড নিজেরা বানাইও বাসায়, যে আমরা একটু হচ্ছে নিজেরা, অনেকে সসেস বানান, অনেকে কেনেন, পরাটা রাখি আমরা ফ্রোজেন। এই সব জিনিসগুলোর একটা আলাদা স্টোরেজ রাখতে হবে, যাতে জিনিসটা কোনোটার সাথে কোনোটা টাচ না করে এবং ফ্লেভারটাও না মিশে যায়। আচ্ছা, ছোট ছোট প্যাকেট। আচ্ছা, কারণ আপনি যখন একটা বড় প্যাকেট থেকে বের করলেন 5 কেজি, আবার ভিজিয়ে রাখলেন পানির মধ্যে, ওটা আবার হচ্ছে ব্যাকটেরিয়া এফেক্টেড হলো, এবং আবার ওখান থেকে 1 কেজি রেখে আপনি 4 কেজি তুলে রাখলেন। সো ইটস নট হচ্ছে। কারণ খুবই আমাদের চমৎকার করে বলেছেন। অ্যাড করতে চাই আপার সাথে, সেটা হচ্ছে যে আমাদের যেটা হয় না, যে আমরা রান্না করি, রান্না করার পরে ধরেন অনেকগুলো, যেহেতু সবাই ম্যাক্সিমাম বাসায় চাকরি করে হাজব্যান্ড ওয়াইফ, সেটা হচ্ছে যে রান্না করি, তারপর রান্না করার পরে যখন সকালে আসি তো রান্না করে হয়তো ফ্রিজে রেখে আসি, আবার পাতিলটা বের করে বা বক্সটা বের করে পুরোটা আবার গরম করি, ওখান থেকে একটু খাই, আবার বাকিটা রাখি। অ্যাকচুয়ালি এটা একটু খেয়াল রাখতে হবে যে রান্না করা খাবার কিন্তু একবারে বেশি দ্বিতীয়বার গরম করা যাবে না। কারণ এর ভিতরে যে জীবাণু থাকবে সেটা হয়তো হিট দিয়ে আপনি নষ্ট করে ফেলবেন, কিন্তু জীবাণু টক্সিন যখন থাকবে, যেটা ফুড পয়জনিং এ হয়, সেটা এই হিটে হয়তো নষ্ট হবে না। ও আচ্ছা, একটা সমস্যা। স্যারের কাছে একটু অন্য বিষয়ে জানতে চাইবো, যে শিশুদের ক্ষেত্রে আমরা খিচুড়ি খাওয়ার একটা প্রবণতা আছে খাওয়ানোর। খিচুড়িটা আসলে কোন ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানালে মানে খিচুড়ি তার মানে থাকবে, বা এটি আসলে শিশুদের উপকারী হবে? আমাদের এই উন্নয়নশীল দেশ বা এই অনুন্নত দেশগুলো অপুষ্টি অনেক বেশি। ছোটবেলা থেকে আমাদের সেই আগে যে বললাম ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেল এবং এগুলো সব দিতে হবে। তো যখন আমরা একটা খাবার দিব, এটার আবার পুষ্টিগুণও থাকতে হবে, তার ভিতরে সেটা আবার সস্তাও হইতে হবে, এবং তার ইনগ্রেডিয়েন্ট এবং ফাইনাল যে প্রোডাক্ট, এটা আবার কালচারালি, রিলিজিয়াসলি অ্যাকসেপ্টেবল হইতে হবে। এই সবগুলো মিলে দেখা গেছে যে আমরা যখন খিচুড়ি বানাই, চাল কার্বোহাইড্রেট দেয়, তেল দিচ্ছেন ফ্যাট, ডাল দিচ্ছে প্রোটিন। আবার একটা সমস্যা, সব টাইপের চাল বা আমরা সিরিয়াল যাই খাই, এর ভিতরে একটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, একটু টেকনিক্যাল টার্ম, লাইসিন কম থাকে। যত রকমের ডাল আছে তার ভিতরে মেথিওনিন কম থাকে, কিন্তু এই দুইটা লাগবে, না হলে আপনি অন্যান্য খেলে কাজে লাগবে না। এই দুইটা কভার হলো। আর কিছু শাকসবজি আমরা দিতে বলি, যে একটু শাক দেন, একটু আলু দেন, তেল একটু বেশি দেন যদি সে অপুষ্টি হয়, না হলে অ্যাভারেজ তেল দেন, আর পানি দিলেন। দেখেন সবগুলাই হলো। সেই জন্য আমরা খিচুড়িটাকে আইডিয়াল বলি। চাল ডাল থাকছে, সবই থাকছে, সব রকমের প্রোটিন হয়, কিন্তু স্যার এবং এটা সস্তা। সবজি বোধহয় একেবারে চাল ডালের সাথে দেওয়া যাবে খুব না। ভালো একটা কথা বলেছেন। Right, হ্যাঁ। চাল ডাল সিদ্ধ হয়ে গেল, লাস্টে নামানোর অল্প একটু আগে সবজি তখন আচ্ছা, তাই এই সবজিটা দিচ্ছি আমি তার মিনারেল এবং ভিটামিন পাওয়ার জন্য। কাজুরি আপা খুব সুন্দর কথা বলেছে, এটা প্রথমে দেওয়াই যাবে না, মানে খিচুড়ির মধ্যে দিয়ে দিছে আর কি, আগেই দিয়ে দিন, না এটা লাস্টে দিতে হবে। খুব সুন্দর। আচ্ছা, হ্যাঁ, কিন্তু স্যার এখানেও কি হিটের ইস্যু আছে কিনা? এখানে আপনার একটা মোটামুটি আমরা 7 থেকে 10 মিনিট রান্না করলে আমরা জানি যে সিদ্ধ কতক্ষণে হবে, এইটার হয়ে যাবে, ওভারহিট করার দরকার নেই। এবং একবার তৈরি হলে সেটা দেখা গেল আমার বাসায় অপুষ্ট শিশু আছে, তাকে খাওয়ালাম, মেজর তাকে টার্গেট করে, অন্যান্য যারা আছে তারা এই একই খাবার শেয়ার করতে পারে। বুঝতে পেরেছি। স্যার আসবো, আমি একটু আপনার কাছে জানতে চাই যে আমরা জানি যে পর্যটন কর্পোরেশনে বাংলাদেশের একেবারে প্রথম শ্রেণীর ভিআইপি বা ভিভিআইপি যারা আছেন তাদের খাবার টেস্ট করার জন্য অনেক সময় পাঠানো হয়, যেটা আপনার কাছে শুনেছি, যেটা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ক্ষেত্রে। মানে এখানে তো তাদেরও তো মুখে আপনাদের টেস্ট দেবার তো একটা আসলে চিন্তা থাকে, সেখানে এই যে যত কিছু মেনটেন করতে যান তাতে কি টেস্টটা থাকে কিনা, মানে মানসম্পন্ন রেখেও কি টেস্টটা ডেফিনেটলি মেনটেন আমরা করা যেটা যায় মনে হয় না যে যত মশলা দিব, যত তেল দিব, ততই মজা হবে, বেসিক্যালি তো এটা না। অ্যাকচুয়ালি আপনি যদি হ্যাঁ মশলা দেওয়া যাবে, spices is good for health, not the over spices. While is good for your health, but not the over. তো এখন যেটা হচ্ছে যে আমরা যেটা মেনটেন করে, ধরেন একদম টোটালি কিন্তু ভেজিটেবলসটা কোথা থেকে আসছে, ভেজিটেবলসটা কিভাবে আপনি ধরেন একটা ভেজিটেবলস আপনি রান্না করছেন, সেই ভেজিটেবলসটা আপনি সকালে কাটলেন, দুপুরে রান্না করলেন, আপনি একটা রান্না হয়তো পাঠাবেন, বেসিক নিয়ম হচ্ছে যে 2 ঘন্টার বাইরে কিন্তু খাবারটা বাইরে রাখা উচিত না, রান্না করা খাবারটা। তো এই যে ভেজিটেবলসটা আসছে, এটা কোথা থেকে এসছে, টোটাল প্রসিডিউরটা ফলো করছে কিনা, এটা যেখানে কাটছে সেই জায়গাটা হচ্ছে কিনা, এবং স্পাইসেস যেটা টেস্টটা আপনি বলছেন যে যেটার যেই স্পাইসেস দরকার ততটুকু, এক্সট্রা না যে আমি একটু বিট লবণ দিয়ে দিলাম, আমি একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম, আমি একটু 2 টাইপের সস দিয়ে দিলাম, তাহলে আরও হবে। এগুলো কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু। কারণ কি একটা মানুষ ধরেন, আমি একটা যে ফুডের ধরেন এগ যাওয়ার কথা না, সেটার মধ্যে যদি আমি এগ দিই, অনেকের কিন্তু কী থাকে, অ্যালার্জিক
রিয়াকশান, সো সে কিন্তু ওই একটা নিতে পারে না। তো আমরা যখন ভিভিআইপি ফুডগুলো পাঠাই আমাদের হোটেল অবকাশ থেকে, তখন কিন্তু প্রত্যেকটা প্রসিডিউর ফলো করি, নট দ্যাট যে এটা ওই খাবারটা ডেফিনেটলি টেস্টও ডেফিনেটলি একটা ডেফিনেটলি নির্ভর করছে, টেস্ট না থাকলে তো আর খাবারটা খাবে না, কিন্তু সেটা কত পরিমাণ, যেটা ওভার দরকার নেই সেই জিনিসটা আমরা কখনই ইউজ করি না। এবং 100% স্পেশালি যেটা ধরেন অনেক সময় দেখা যায় যে স্পাইসেসটা, ওয়েলটা অনেকেই খেয়াল করে না, একটা ওয়েল দিয়ে দিল, সেটা কিন্তু ওই ওয়েলটা অ্যাকচুয়ালি যেটা করতে হবে যে যেগুলো রিকমেন্ডেড আছে, মানে বাজার থেকে একটা তেল কিনে নিয়ে আসলেন, ওটা ইউজ করার সময় ওটার সাথে স্যার যেটা বলছিল যে আদৌ কোনো আদার্স কোনো ওয়েল মিশিয়েছে কিনা, যেটা অ্যানিম্যাল ফ্যাট ইউজ করেছে কিনা, ওটার সাথে অনেক সময় কি রিকমেন্ডেশনের প্রশ্ন তো আবার আলাদা, মানে কোনটাকে আমি বলবো যে সেটা আইডিয়াল? যেটা হচ্ছে যে ডেফিনেটলি আইওসি সার্টিফাইড, যেটা হচ্ছে বিএসটিআই অনুমোদন আছে, সেটা বাংলাদেশের প্রেক্ষিতে সেটা আমরা করব, তবে যতটুকু যেন ব্যবহার না হয়। আচ্ছা, তো রেডি আপা আমরা একেবারে শেষ প্রান্তে, আমরা আরো একটি ছোট বিরতি নিয়ে আবারও আলোচনায় ফিরছি। সামিনা জামান কাজরি, আপনার কাছে জানতে চাই যে আপা যেমন বলছিলেন যে বাইরের খাবারের ক্ষেত্রে টেস্ট এবং আপনার গুণগত মান ঠিক রাখা আর কি, বাসার ক্ষেত্রে আসলে এক্ষেত্রে পুষ্টি রেখে আমরা কিভাবে খাবার তৈরি করব? এক্স্যাক্টলি, কারণ আমার বাসার মেম্বারদের পছন্দ কিন্তু আমি জানবো। এখানে কেউ হয়তো একটু ক্রিস্পি পছন্দ করে, কেউ একটু নরম নরম তরল জাতীয় খাবার খেতে পছন্দ করে, কেউ হচ্ছে একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে। টেস্ট কিন্তু 4 রকমই, তিতা, টক, লবণাক্ত এবং মিষ্টি, এটাই তো আমরা ফিল করি। কিন্তু এটাকে এই যে ফিউশন বানানো, এটা হচ্ছে বাসার মায়ের বা বাবার দায়িত্ব পড়ে যায়। আপনি বাসার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলেন, আজকে তোমার পছন্দের খাবার হবে, কালকে তোমার, উই উইল মেনটেন এভরিথিং। সো লাইক সবাই কিন্তু শাকটা আমরা যেভাবে বাগার দিয়ে রান্না করি, একটু সিদ্ধ করে তারপর বাগার দিলাম দিয়ে রান্না করি, সবাই এভাবে খেতে পছন্দ করে না। আপনি একদিন লাল শাকের স্যুপ বানাই দেন, যে কিনা স্যুপ টাইপের খাবার, তরল টাইপের খাবার খেতে পছন্দ করে, যে ক্রিস্পি খেতে পছন্দ করে, তাকে কুমড়ার ফালিটা ভাজি করে দেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো, আপনার বাচ্চা হোক বাসায় বড়রা হোক হাতে করে নিয়ে খাবে। খেয়াল করতে হবে টেস্ট, আপনাকে চুজ করতে হবে, বাট একই সাথে পুষ্টির অপচয় না করে ম্যাক্সিমাম পুষ্টিটা এনশিওর করা বাসার জন্য। ধন্যবাদ। আমি স্যারের কাছে একটু ডায়রিয়া, আমাদের তো মানে সিজনাল রোগ, কখনো কখনো নিয়মিতভাবে আমরা আসলে পাই, ডায়রিয়ায় কি খাবার আসলে উপকারী বা কাঁচা কলা আসলে কিভাবে কাজ করে, এবং একই সঙ্গে আপনি একটু ছোট করে বলবেন যে ফলমূলের তো আমরা উপকারী দিক জানি, অপকারী দিকও আছে কিনা ধন্যবাদ। সংক্ষেপে। ডায়রিয়ার সময় একটা জিনিস খাওয়া যাবে না, যেটা সেটা বলি আগে, তরল খাবে, কিন্তু আমরা অনেকে সফট ড্রিঙ্ক খাই, একটু ফ্রুট জুস খাই, এগুলো খাওয়া যাবে না, কারণ এগুলা খেলে আরো ডায়রিয়া বেড়ে যাবে। ফ্রুট জুস তো খাওয়ার ব্যাপারে বলে না, ফ্রুট জুসের ভিতরে একটা ফ্রুক্টোজ আছে, সেটা একটা গ্লুকোজ বা চিনি, মানে ডাব খেতে ডায়রিয়া পারবে। যখন চলে তখন সেটা যখন খাদ্যনালীতে গেল, আমার দরকার খাদ্যনালী থেকে পানি শরীরে চলে যাবে, কারণ সব তো ডায়রিয়ার স্টুলে চলে যাচ্ছে, কিন্তু যদি গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো বেশি থাকে, তাইলে আবার শরীরের ভিতরে পানিটা না যেয়ে ওই খাদ্যনালীর ভিতরেই থেকে স্টুল দিয়ে বেরিয়ে যাবে। সেজন্য ডায়রিয়া চলাকালীন মিষ্টি ফ্রুট জুস আর আপনার এই কোল্ড ড্রিঙ্কস খাবে না। কি খাবে তাইলে? তরল বেশি খাবে, তো স্যালাইন তো খাবেই, সেই স্যালাইনের সাথে সে ভাতের মার, চিড়ার পানি, আলু ম্যাশ করে খেতে পারে, মাঝে মাঝে একটু ডাবের কাঁচা পানি খেলো, এগুলো খাবে। আর হচ্ছে কাঁচা কলাটা খুব দারুণ, আমার নিজেরই ইন্টারন্যাশনাল জার্নালে কয়েকটা পাবলিকেশন আছে। কাঁচা কলাটা আমরা এমনি যে অ্যাজ ইউজুয়াল খাই, কাঁচা কলার পুরাটা কিন্তু আমাদের খাদ্যনালী থেকে পুরাটা শরীরে পুষ্টি হিসাবে যায় না, আংশিক যায়, কিন্তু যে উচ্ছিষ্টটা আমাদের বৃহদান্ত্র বলি, সেখানে যখন যায় তখন ওখানে আমাদের সাধারণভাবেই কিছু জীবাণু থাকে, সেগুলো আবার শরীরের জন্য খারাপ না, সেগুলো আবার সেই উচ্ছিষ্ট কাঁচা কলা খায়, খেয়ে একটা বাই প্রোডাক্ট তৈরি করে, টেকনিক্যাল টার্ম অ্যাসিটেট, প্রোপিওনেট আর বুটাইরেট। এই বুটাইরেট আর প্রোপিওনেট ওই জায়গাকার যে খাদ্যনালীর শেষ সেলগুলো আছে তাকে উজ্জীবিত করে, অনেক পানি টেনে নেয়, তাতে দেখা যায় ডায়রিয়া ভালো হয়। তো আমরা এটা কয়েকভাবে দেখেছি। রক্ত আমাশা যদি হয় আমাদের নিজের, কিন্তু এটা মানে খাবে কিভাবে স্যার? মানে আচ্ছা, এই কাঁচা কলাটা 6 মাসের আগে খাবে না, বাচ্চার বয়স। কাঁচা কলাটা সিদ্ধ করে ওই খাবারের সুজির সাথে, খিচুড়ির সাথে দিতে পারে, একটু বড় যারা একটু চপ বানায় খেতে পারে, প্লেন তরকারির সাথে খেতে পারে, সিদ্ধ করতে হবে, চোচাটা খাবে না। তো এখানে একটা সাজেশন থাকবে, যে কোনো টাইপের ডায়রিয়া হোক, কারণ আমরা রক্ত আমাশা, এমনি ডায়রিয়া, দীর্ঘমেয়াদী ডায়রিয়া,
এগুলাতে সবগুলাতে প্রমাণিত হয়েছে এবং মানে কিছুদিন কাঁচা কলা আগে খুব কার্যকরী। খুবই কার্যকরী। ইন্ডিয়া থেকে শর্ট মেয়াদি ওয়াটারি ডায়রিয়াতেও প্রমাণ পেয়েছে। স্যার, আমার সাজেশন থাকবে যে সবাই যেন 6 মাসের বেশি হইলে এনি টাইপের ডায়রিয়া কাঁচা কলা যেন কাঁচা কলা। স্যার একেবারে 30 সেকেন্ড একটু বলবেন যে ফলমূল সবজিতেও কি অপকারী কোনো বিষয়? অপকারী দু একটা বলবো, যেমন আমরা যখন আলু কিনি, সবুজ যদি আলু থাকে, সোলামাইন নামে একটা টক্সিন থাকে, সেই সবুজ অংশ আপনি এই সিদ্ধ করেন, ভাজেন, ওইটা নষ্ট হবে, এই কিছুই হবে না। আমরা সবুজ অংশের আলু যদি কিনবই না, অথবা কিনলে এটা ফেলে দিব। আচ্ছা, আলুতে, টমেটোর কোনাতে, পাতাতে, মানে সবুজ কোনো কিছু যদি থাকে আলুতে বিশেষ করে এই অংশটা বাদ দিয়ে দিতে হবে, দেখতে খুব পাই আর কি, খারাপ দেখা শরীরের যায়। জন্য। তারপরে আপনার এই আলুতে ইদানিং তো আলু আমাদের দাম বেড়ে গেছে, আলুতে কিছুদিন রাখলে একটা ছোট গ্যাজের মতো হয়, এইখানে একটা টক্সিন হয়, সেই টক্সিনও শরীরের জন্য খুব স্যার খারাপ। আপনাকে ধন্যবাদ। আমি একেবারে শেষ প্রশ্নে 1 মিনিটও হয়তো সময় পাবো না, আপনার কাছে জানতে চাই যে আপনারা যে ট্রেনিং এর মাধ্যমে দেশের বাইরে এত স্টুডেন্টদেরকে পাঠাচ্ছেন বা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কাজ করছে, মানে পারিবারিক পর্যায়ে মানে আমাদের মায়েদের প্রশিক্ষণের জন্য কি আপনারা কিছু করেন কিনা বা এটা করা উচিত কিনা? ডেফিনেটলি আমাদের যেটা লেডিস কুকারি বেকারি কোর্স আছে মায়েদের জন্য, প্লাস হচ্ছে আমাদের স্পেশাল কিছু কোর্স আছে, যেমন যেটাকে বলে যে জ্যাম জেলি পিকেল কোর্স আছে, টিনেজারদের জন্য কোর্স আছে। তো যারা আছে আর যারা ধরেন বিভিন্ন ভাবে কিছু কোর্স যারা অফার করে বিভিন্ন জায়গা থেকে, ধরেন যেটা বলে যে বিভিন্ন হসপিটাল থেকে, বিভিন্ন হোটেল থেকে, তাদের জন্য আমরা স্পেশালাইজড কোর্স করি। এত জেনারেলাইজ না, কেউ চাইলে আপনাদের এখানে এসে করতে পারে আর কি, যে কোনো বয়সে। হ্যাঁ, এবং কিছু কিছু স্পেশাল কোর্স যেমন অয়েল ফ্রি কোর্স আছে, ওইগুলোরও আমরা ট্রেনিংগুলো দেই মাদের জন্য, কিভাবে পুষ্টি রক্ষা করবে। আপনাকে অসংখ্য আমি ধন্যবাদ। 30 সেকেন্ড সময় নিতে চাই প্লিজ। সেটা হচ্ছে আসলে আপনাকে খেয়াল করতে হবে আমাদের মাইন্ডসেট। এই মাইন্ডসেটটা যদি ঠিক রাখা যায়, খাবার, পুষ্টি, অভ্যাস এবং অপচয় এই সবগুলো কিন্তু খুবই কানেক্টেড। সো খাবারটা আমরা কেন খাই? সুস্থ থাকার জন্য। এই জিনিসটা মাথায় রেখে যদি আমরা একটু মেনটেন করার চেষ্টা করি, তাহলে যে স্পাইস, টেস্ট, পুষ্টির অপচয় সবগুলো কিন্তু আসলে খুব টাফ হবে না। এটাকে হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি করে প্র্যাকটিস করা। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য, এবং আবার অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। প্রথমবার মনে হলো যে আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটি পুষ্টিকর আলোচনা আসলে করেছি। অনেক কিছু আসলে আমাদের জানার আছে। আমরা প্রতিদিনই যা করছি, যা খাচ্ছি, যেভাবে খাচ্ছি, শুধু নিয়মটা একটু জেনে নেয়া, তাতেই আমরা মনে হয় যে আমাদের ওই একই টাকা খরচ করে বা একই পরিশ্রম করে অন্তত অপচয়গুলো, পুষ্টির অপচয়গুলো আমরা আসলে এড়াতে পারি। তো এই প্রত্যাশাই আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।